এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তনি। রাতুল উঠে দাঁড়িয়ে তাকে থামিয়ে বলে, আরে এত হাইপার হচ্ছে কেন? ওদের তো কাজই এমন, নিউজ বানানো। তুর্য আর তোমার রিলেশন কেমন তা তো আমরা সবাই জানি। তবু ওরা এমন নিউজ করবে কেন? রাতুল হাসতে লাগলো এবার। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে আরেকটু নিচে গেল স্ক্রল করে। আরেকটা নিউজে দেখে, আরও জোরে জোরে হাসতে শুরু করে রাতুল। নিউজটাতে আবরাজ আর তুর্যের একটা মুখোমুখি ছবি এডিট করা, ক্যাপশনে দেওয়া, দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন বর্তমানে মেয়েদের দুই হার্টথ্রোব ইলহাম আফসার তুর্য এবং আবরাজ শাহ। তবে কি আরও এক ধামাকার অপেক্ষা? তনিও এবার হাসতে শুরু করলো। রাতুলের দিকে তাকিয়ে পড়ল। আরে একটা জিনিস মিস করেছেন, তুর্য আর আবরাজ ভাইয়ের সঙ্গে দিয়াও আছে এই নাটকে। সেই রকম একটা মজা হবে, তাই না? একদম। আর যাওয়া যাবে না, সামনে রাস্তা বন্ধ। একটু আগেও এলাম, তখন তো বন্ধ ছিল না। কি জানি আফা, আপনিই দেখেন, এই জায়গা দিয়ে যাওয়া সম্ভব না। সামনের দিকে তাকাই মরিন। আসলে যাও সম্ভব নয়। অনেক মানুষ জড়ো হয়ে আছে, ক্যামেরা লাইটিংয়ে ভর্তি। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে রিক্সা থেকে নেমে গেল মরিন। একটা শপিং কমপ্লেক্সের সামনে জায়গাটা। রিক্সা ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায় মরিন। এখন কিছুটা সামনে এগিয়ে আবার নতুন রিক্সা নিতে হবে। কাঠফাটা রোদের মধ্যে এই বাড়তি ঝামেলায় বিরক্ত হয় মরিন। ভিড়ের মধ্যে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করার বিন্দু মাত্র ইচ্ছে নেই মরিনের। বোঝা যাচ্ছে কোনো সেলিব্রিটি আছে এখানে। মরিন পাশ কাটিয়ে চলে যেতে নিলে তার কানে আসে কিছু কথা। রিসেন্টলি আপনার নতুন কাজের খবর পেলাম, খুব দ্রুতই নাকি শুটিং শুরু হচ্ছে। আবারও আপনাকে আর তুর্যকে একসঙ্গে দেখতে পাবে শুনে কিন্তু মেয়েরা ভীষণ এক্সাইটেড। আপনি কতটা এক্সাইটেড এই কাজ নিয়ে? খুব বেশি এক্সাইটেড বলা যায় না, আমার কাছে এগুলো খুব বেশি ম্যাটার করে না। আর আমি অলওয়েজ নিজের কাজের দিকে নজর দেই, বাকিরা কারা থাকলো না থাকলো তা নিয়ে আমি ভাবি না। অনেক ক্ষেত্রে শোনা যায় আপনি নাকি তুর্যকে হিংসে করেন, এই কথা কতটা সত্য? হুইজ তুর্য ম্যান? ও ইন্ডাস্ট্রিতে এসেছে কতদিন, ওর সাথে আমি হিংসে কেনই বা করবো? বাট আই থিঙ্ক সিনিয়র অ্যাক্টরদের সাথে সবার বিহেভিয়ার তো ঠিক করা উচিত। কথাটা কি ইনডিরেক্টলি তুর্যকে বললেন? সবাইকে বললাম, নতুন এসে আবার অনেকে নিজেদের বড় ভাবতে শুরু করে দেয়। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস অ্যানাদার কোশ্চেন। ভিড় থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো মরিন। চোখে না দেখলেও টুকটাক কথা শুনে বুঝলো এখানে সে আবরাজই এসেছে। মনে মনে তার ছেলের হাসি হাসলো মরিন। কেমন মানুষ এরা, জনসম্মুখে ইন্ডাস্ট্রির জন্য একজনকে নিয়ে এমন কথা বলছে। অবশ্য অবাক হওয়ার কিচ্ছু নেই, তুর্য এমনই করবে তা নিয়ে মরিনের মনে কোনো সন্দেহ নেই। অহংকার পতনের মূল জানা সত্ত্বেও এরা নিজেদের নিয়ে অহংকার করতে ব্যস্ত, নিজে উপরে যেতে ব্যস্ত, অন্যকে ছোট করতে ব্যস্ত। অথচ এরা বুঝতে পারছে না অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। মরিন অবাক হলো কেবল একটি বিষয়ে পাবলিকলি শত্রুতা প্রকাশ করা দেখে। সহসা এমনটা হয় না, এসব ক্ষেত্রে অনেকেরই মাঝে শত্রুতা থাকে, তবে গোপনে তারা এগুলো কখনোই মিডিয়ার সামনে প্রকাশ করে না খুব একটা। তবে এখানে শুধু গোপনে নয়, প্রকাশে দ্বন্দ্ব হচ্ছে দুজনের মাঝে। শুটিং শুরু হওয়ার আগে এমনটা হচ্ছে, তাহলে এরপর কি কি হবে? তুর্য, আসবো বাবা? বিছানায় পা দুলিয়ে বসে হাতে ফোনটা নিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল তুর্য। দরজা খোলাই রেখেছে। ইলমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে ফোনটা পাশে রেখে ছোট্ট করে উত্তর দেয়, এসো। হাতে থাকা ট্রেটা নিয়ে ঘরে প্রবেশ করলেন ইলমা। কখন ছেলের মাথায় কি চলে তিনি নিজেই বুঝতে পারেন না, তাই ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করে নেন। ট্রেটা টেবিলের উপর রেখে তাতে থাকা বাটিটা হাতে তুলে নেন ইলমা। হাসি মুখে তুর্যের পাশে বসে বলে, দেখ, তোর পছন্দের কাট শার্ট বানিয়েছি। আবরাজের সেই ইন্টারভিউটা দেখে মেজাজ বিগড়ে আছে তুর্যের। কাস্টার্ড যদিও তার ভীষণ পছন্দ, তবে এখন মোটেই খেতে ইচ্ছে করছে না, তাই অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে, খাবো না, নিয়ে যাও। চিন্তিত হন ইলমা। বাটিটা পাশে রেখে তুর্যের পিঠে হাত বুলিয়ে বলে, কেন খাবি না? একটু আগে তো ঠিকই ছিলি, হঠাৎ কি হলো? এত প্রশ্ন। মায়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে থেমে যায় তুর্য। কপালের ভাঁজ সরে যায় তার। অদ্ভুতভাবে মনে পড়ে যায় পরশুদিনের একটি ঘটনা।
সেটে সবাই বসে টুকটাক কথা বলছিল, মরিনও বসেছিল পাশে। খুব বেশি কথা না বলেও টুকটাক সাড়া দিচ্ছিল। এমন কথার মাঝে তনি মরিনকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মরিন, তোমার বেস্ট ফ্রেন্ড কে বলো তো? সময় নেয় না মরিন, মুচকি হেসে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার মা। মা তোমার বেস্ট ফ্রেন্ড? মাই আমার বেস্ট ফ্রেন্ড। কারণ মায়ের সাথেই আমি নিজের সব কথা শেয়ার করতে পারি, ভালো মন্দ সব কিছু। আমার মতে মা হলো আমার বেস্ট পথদর্শক। মায়ের কথা শুনে চলাটাই শ্রেয়। ছোটবেলা থেকে আমার যে কোনো সমস্যার সলিউশন মায়ের কাছেই চেয়েছি। বেশি রাগ হলেও মাকে বলেছি, খুব খুশি হলেও মাকে বলেছি। তাই মাই হলো আমার সেরা বন্ধু। ইলমার ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো তুর্য। হঠাৎ মরিনের কথা মনে করার কারণটা ধরতে না পারলেও হুট করে যেন ইলমার প্রতি অদ্ভুত ভালোবাসা জেগে উঠল তার। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। মরি কি ঠিক বলেছে? মাই কি সবচেয়ে সেরা বন্ধু? তুর্য একটু বড় হওয়ার পর থেকেই কখনো নিজের কোনো কথা ইলমার সাথে শেয়ার করেনি, বরং কিছু জিজ্ঞেস করলে দু একটা ধমক দিয়ে বসিয়ে রেখেছে। বাবা এই নিয়ে কিছু বলেনি। তবুও ইলমা জিজ্ঞেস করছেন। তুর্যকে অস্থির হতে দেখলে তিনি নিজেও অস্থির হয়ে বারংবার জানতে চেয়েছেন, কি হয়েছে বাবা? আজও তেমনটাই হলো। ইলমা তুর্যের মাথায় হাত বুলিয়ে আদরের স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? প্রতিবারই এই উত্তরে ধমক দিল, আজ আর ধমক দেওয়া হলো না তুর্যের। ইলমা তাতে খুব একটা খেয়াল না করে বাটিটা আবার হাতে নিয়ে বলেন, ঠিক আছে, বলতে হবে না, কিন্তু এটা খেয়ে নে। মা কত ভালোবেসে বানিয়েছিলি বল তো। তোর বাবা বলেছে খুব মজা হয়েছে, তুই খেয়ে দেখ এবার। ইলমার হাতে থাকা বাটিটার দিকে তাকালো তুর্য। কয়েক সেকেন্ড চুপ থেকে ইলমার উদ্দেশ্যে বলে বসলো, তুমি খাইয়ে দাও। বিস্মিত চোখে তুর্যের দিকে তাকালো ইলমা। ঠোঁটজোড়া তার আপনা আপনি পৃথক হয়ে গেল। একটি বড় হওয়ার পর থেকেই তুর্য কারোর হাতে খেতে চায় না। অসুস্থ হলেও সে নিজের হাতেই খাবে। একবার ভীষণ জ্বর হওয়ায় ইলমা জোর করে খাইয়ে দিয়েছিল তাকে। তখনও সে নিজ হাতেই খেতে চেয়েছিল, কিন্তু সেই অবস্থাতে ছিল না। এক হাত দিয়ে তুর্যের কপাল স্পর্শ করে দেখলেন ইলমা। অবাক হয়ে বলেন, কি হয়েছে তুর্য? জ্বর তো নেই তাহলে? অযথাই হাসি পেল তুর্যের, অথচ কয়েক মিনিট আগেই তার মাথা গরম ছিল। তখন ঠোঁটজোড়া প্রশস্ত করে হেসে পড়ল। খাইয়ে দিলে দাও, না হলে নিয়ে যাও এটা। ইলমা ব্যতিব্যস্ত হয়ে বললেন, ও মা, দেব না কেন? অবশ্যই দেব। কতদিন বাদে তুই আমার হাতে খেতে চেয়েছিস আর আমি খাইয়ে দেব না? খুব যত্ন করে ছেলেকে কাস্টার্ড খাইয়ে দিলেন ইলমা। কয়েক চামচ খাইয়ে বলেন, ভালো হয়েছে। ভালোই হয়েছে। আরো খুশি হলেন ইলমা। চোখে মুখে তার আনন্দের আভা ফুটে উঠল। তুর্য চুপচাপ খেয়ে নিল পুরোটুকু। অন্যদিনের চেয়েও যেন একটু বেশি মজা হয়েছে। সত্যি কি তাই, নাকি মা খাইয়ে দিচ্ছে বলে অন্যরকম শান্তি লাগছে? এই ভাবনাগুলো আগে তো কখনো তুর্যের মাথায় আসেনি, ভাবতেই চায়নি। তাহলে আজ কেন আসছে? বেশি করে ভাবতে ইচ্ছে করছে কেন? মরিনের শান্ত কণ্ঠে বলা কথায় কি এত জোর? আর একটু নিয়ে আসি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তুর্য। ইলমা তৎক্ষণাৎ গিয়ে আরও এক বাটি কাস্টার্ড নিয়ে এসে খাইয়ে দিতে লাগলেন তুর্যকে। এর মাঝে জিজ্ঞেস করলেন, হুট করে রেগে গিয়েছিস যে? সব ঠিক আছে তো? তুর্য সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার ট্যালেন্ট অনেকে স্বীকার করতে পারছে না আম্মু। আমার পপুলারিটি দেখে হিংসা হচ্ছে তাদের। ইলমা অতি শান্তভাবে মৃদু হেসে বললেন, এটা তো জগতের নিয়ম, কেউ কাউকে উপরে যেতে দেখতে পারে না, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। তবে জয়টা শেষ পর্যন্ত পরিশ্রমেরই হয়। সবাইকে সম্মান করলে দু একজনের কটূক্তি কানেই নিতে হবে না, বুঝলি? তুর্য বাঁকে হেসে বলে, সম্মান? হ্যাঁ, সম্মান মাই ফুড। আমি শুধু একটা কথাই জানি, আই নিড টু গো অন দ্য টপ। আর আমার সেই যোগ্যতা আছে অবভিয়াসলি। সবার উপরে আমিই থাকবো। তুর্যর এই কথাটা খুব একটা পছন্দ হলেও কিছু বলেন না ইলমা। এই এক জিনিস, এই অহংকার জিনিসটা ছোটবেলা থেকেই বাসায় বেঁধেছে তুর্যের মনে। সে নিজেই মনে করে সে সকলের থেকে বেস্ট, সবার উপরে থাকার অধিকার একমাত্র তারই আছে।
ইলমাও নিজের ছেলেকে উপরে উঠতে দেখতে চান, তবে এই অহংকারটা যদি বাদ দিতে পারত তুর্য। এ নিয়ে মাথা ঘামালেন না ইলমা। সে আজ ভীষণ খুশি, তাই অন্য কথা ভেবে চিন্তা করার কোনো দরকার নেই। আবারও সেই গত দিনের মতো ছাদের দোলনায় বসে আছে তুর্য। সঙ্গে ফোনের স্ক্রিনে ঘুরছে মৌরিনের আইডি। একবার উপরে যাচ্ছে তো একবার নিচে। মেয়েটার কথাবার্তা কেমন অদ্ভুতভাবে আঘাত করে তাকে। এত ধারালো কেন তার কথাগুলো? প্রতিটা কথাই যেন গাম্ভীর্যতাপূর্ণ। একবার কানে গেলে তা বারবার মনে করতে বাধ্য। এটাই কি বাকি সবার ক্ষেত্রে হয়েছে, নাকি কেবল তুর্যের ক্ষেত্রে এমনটাও হচ্ছে? আপাতত সেসব ভাবার ইচ্ছে নেই তুর্যের। বর্তমানে তার ইচ্ছে কেবল একটাই, মরিনকে জানা। তবে সামনাসামনি তার সঙ্গে কথা বলতে চাওয়া অসম্ভব। একটা প্রেস্টিজ আছে তুর্যের, সঙ্গে তার মধ্যকার ইগো নামক বস্তুটিও প্রখর। কখনোই সে মরিনকে সামনাসামনি কিছু জিজ্ঞেস করতে পারবে না, এটা তার ইগোতে লাগবে। তাই বাধ্য হয়ে বেছে নিল ভার্চুয়াল পন্থা। তবুও নিজের আইডি থেকে মরিনের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করল তুর্য। কোনোভাবে মরিন যদি বুঝতে পেরে যায়, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই নিজের সেকেন্ড আইডি থেকেও মরিনকে মেসেজ দিল না তুর্য। নতুন নামে খুলল একটি ফেক আইডি। তার দ্বারাই মরিনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তুর্য। দীর্ঘ 30 মিনিট যাবৎ অপেক্ষা করছে তুর্য, তবে মরিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলো না। যদিও এটা ফেক আইডি, অচেনা ব্যক্তির রিকোয়েস্ট অনেকেই একসেপ্ট করে না, এটি স্বাভাবিক। তবে বিষয়টা তুর্যের ইগোতে লাগলো। নিজের উপর রাগ পোষণ করে ছাদ থেকে সোজা ঘরে চলে এলো সে। ভাবতে অবাক লাগছে, মরিনের সাথে কথা বলার জন্য কিনা ফেক আইডি খুললো, কিন্তু সেই মরিনই তার রিকোয়েস্ট একসেপ্ট করলো না। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করলো তুর্য। কপালে ভাঁজগুলোতে রাগের আভা স্পষ্ট, মুখভঙ্গি গম্ভীর। না চাইতেই নিজেকে আবারও বোঝালো, হয়তো মৌরিন অনলাইনেই আসেনি। আবারও খানিক বাদে ফোনটা হাতে নিল তুর্য। না, এখনো একসেপ্ট হয়নি রিকোয়েস্টটা। তবে খেয়াল করলো মরিনের আইডিতে ফ্রেন্ডের সংখ্যা 2 জন বেড়ে গেছে, ফলোয়ার সংখ্যা বাড়েনি। অর্থাৎ মরিন নিজে কিছুক্ষণের মধ্যে এই 2 জনের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে, কিন্তু তুর্যের সেই ফেক আইডি থেকে দেওয়া রিকোয়েস্ট সে একসেপ্ট করলো না। রাগটা টকবক করে বেড়ে গেল। নাক ফুলিয়ে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে আইডি থেকে বেরিয়ে এলো তুর্য। এই মুহূর্তে তার অকারণে রাগ হচ্ছে মরিনের উপর। তার মনে হচ্ছে মরিন ভাবতিকে ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করছে না। না করুক, আমার কি? কথাটা ভেবে নিজের আসল আইডিতে ঢুকলো তুর্য। নোটিফিকেশনের কারণে আইডি হ্যাং হওয়ার পালা। এই আইডিটা তুর্যের আসল নামই। নোটিফিকেশন চেক করতে গিয়ে তুর্যের সামনে এলো আবরাজের সেই ক্লিপ। ইনডিরেক্টলি সে তুর্যকে অপমান করেছে সেখানে। কমেন্ট বক্সে অনেকে মেনশন দিয়েছে তুর্যকে। কিছু কমেন্টস চেক করে বাঁকা হাসলো তুর্য। তার সব ফ্যান ফলোয়ার্সরা এক প্রকার ঝড় তুলে ফেলেছে সেখানে। মাথার পিছনে হাত দিয়ে বিছানে গা এলিয়ে দিল তুর্য। চোখ বন্ধ করে মুখ খুলে বড় নিঃশ্বাস চালো। নিজের মনকে শান্ত করে ভাবাতে চাইল। ইউ আর দ্য বেস্ট তুর্য। আমার পথে কাটা এলে তা নিজেই উপরে পড়বে, বাট আই ওয়ান্ট মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। 2 দিনের মেয়েকে নিয়ে চিন্তা করা আমার সঙ্গে যায় না, একদমই যায় না। জ্বরে কাবু হয়ে বিছানায় শুয়ে আছে নির্ঝর। এই ফ্ল্যাটে মূলত সে আর তার এক বন্ধুই থাকে। সেই বন্ধু আবার 2 দিন আগে নিজের বাড়িতে গেছে, তাই ফ্ল্যাটে একাই ছিল নির্ঝর কিছুদিন আগে পর্যন্ত। তবে এই আধা ঘন্টা আগেই বাসায় উপস্থিত হয়েছে জ্যোতি এবং তার মা। সিলেটের বাড়ি খালি রেখে জ্যোতির মা বাবা মেয়েকে সঙ্গ দিতে 2 বছর হলো ঢাকাতে থাকছেন। নির্ঝরকে জন্ম থেকে দেখছেন তিনি। ভীষণ স্নেহ করে তাকে। নিজের ছেলে না থাকে নির্ঝরকেই ছেলে চোখে দেখে। এত জ্বর নিয়ে ছেলেটা একা বাসায় থাকবে তার হতে দেননি তিনি। তাই তো রাতে রান্না করে জ্যোতিকে নিয়ে চলে এসেছেন। আজকে তারা এখানে থাকবে। কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল নির্ঝর। একটু আগে জ্বরটা কম ছিল বলে কিছু খেতে পেরেছে। এখন আবার সেই গা কাঁপানো জ্বর। এমনটা হয় তার ক্ষেত্রে। জ্বর 2 দিন থাকলে সেই 2 দিনই ভুগিয়ে ছাড়বে। মুখের উপর থেকে কেউ কম্বলটা সরিয়ে নিতে চোখ মুখ কুঁচকে নাই নির্ঝর। বিরক্তি নিয়ে চোখ খুলতে সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যোতিকে। সমস্যা কি? সরালি কেন এটা? জ্যোতি বিছানায় বসে বলে,
ও মা, তুমি জানো না জ্বর হলে এমন কম্বল পেঁচিয়ে রাখতে হয় না, আরো ফ্যান ছেড়ে দিতে হয়। ফ্যানটা ছেড়ে দেই? এমন সময় জ্যোতির্মা জেসমিন হাতে একটা বলে পানি নিয়ে ঘরে প্রবেশ করতে নির্ঝর তার দিকে তাকিয়ে বলে ওঠে, মামনি, তোমার মেয়েকে কেন আনতে গেলে বলো তো? ও তো আমায় সুস্থ করার বদলে আরো অসুস্থ বানিয়ে দিবে। জ্যোতি বিপরীত গিয়ে বলে, আমি কি ভুল কিছু বলছি আম্মু? জেসমিন বলটা পাশে রেখে বলল। নির্ঝর কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে রইল। জেসমিন জ্যোতির উদ্দেশ্যে বললেন। চলে গেলেন জেসমিন। নির্ঝর মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করেছিল। জ্যোতি পানিতে রুমালটা হালকা ভিজিয়ে প্রথমে নির্ঝরের গালে চেপে ধরতে গেল, তবে নির্ঝর ঠিক তার আগেই ওর হাত চেপে ধরে বলে, হয়েছে, তোরা সেবা করতে হবে না, যা তো এখান থেকে, ঘুমাতে দে আমাকে। জ্যোতি হাতটা ছাড়িয়ে রুমালটা চেপে নি নির্ঝরের কপালে ঠিক করে লেপটে দিয়ে রাগী ভাবে বলে, তা আর করব কেন? তোমার দিয়া এসে তো সেবা করে দিয়ে যাবে, তাই না? তা এই যে জ্বরে বেহাল অবস্থা, সে খোঁজ নিয়েছে একবারও? নেবেও না। ওই শেষ পর্যন্ত আমার কাছেই ফিরতে হবে? নির্ঝর ভুরু কুঁচকে বলে, তার মানে? কিছু না, ছোট করে উত্তর দেয় জ্যোতি। নির্ঝর কপাল থেকে রুমালটা সরিয়ে বিছানায় হেলান দিয়ে বসে বলে, চশমাটা দে তো। জ্যোতি পাশ থেকে চশমাটা নিয়ে নির্ঝরের হাতে দিয়ে বলে, চশমা দিয়ে কি করবে এখন? নির্ঝর চশমাটা চোখে দিয়ে আবারও জ্যোতির দিকে তাকিয়ে বলে, টেবিলের ডয়ারে একটা জিনিস রাখা আছে, নিয়ে আয়। জ্যোতি ভুরু কুঁচকে টেবিলের ডয়ার থেকে সেই বক্সটা নিয়ে এসে বলে, আমাকে কি চাকর মনে হয় নাকি? খুলে দেখ ওটা। জ্যোতি একবার তাকাই হাতে থাকা বক্সটার দিকে। কোনো ঘড়ির বক্স মনে হচ্ছে। নির্ঝরের কথাই সেটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জ্যোতির। নির্ঝরের দিকে তাকিয়ে বলে, এটা আমার না, দিয়ার। তোর হাতে পরিয়ে চেক করাচ্ছি। আর কি? ভেঙচি কেটে হাসি মুখে ঘড়িটা হাতে পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে জ্যোতি। প্রতিবার নির্ঝর ওকে জন্মদিনের এক সপ্তাহ আগেই কিছু না কিছু গিফট দিয়ে দেয়, তবে এবার না দেওয়াই একটু মন খারাপ হয়েছিল তার। 2 দিন আগেই দিয়ে দিলাম, এবার আর খ্যাচ খ্যাচ করবি না আমার সাথে। ভালোই তো, দিনক্ষণ মনে রাখছো। প্রেমে টেমে পড়লে নাকি আমার? 2 সেকেন্ড জ্যোতির দিকে তাকিয়ে থেকে দম ফাটিয়ে হাসতে লাগলো নির্ঝর। জ্যোতির চোখ সরু চোখে তাকিয়ে রইল তার দিকে। অনেকক্ষণ বাদে নির্ঝর হাসি থামিয়ে বলল, দারুণ এন্টারমেন্ট দিলি কিন্তু। এবার যা তো এখান থেকে, ঘুমাতে দে। কম্বলটা টেনে নিয়ে আবারও শুয়ে পড়ল নির্ঝর। জ্যোতি কিছুক্ষণ বসে বেরিয়ে গেল ঘর থেকে। এটা নতুন কিছু নয়, নির্ঝর সবকিছুই যেন মজা হিসেবে নাই। তবে বর্তমানে তার থেকে হাতে ঘড়ির উপরেই বেশি মনোযোগ দিল জ্যোতি। নিজের ফোনটা হাতে নিয়ে কয়েকশো ছবি তুলতে লাগলো ঘড়িটার সঙ্গে। বিছানায় বসে নিজের চুল বেঁধে নিচ্ছিল মরিন। চুল খোলা রেখে তার শোয়ার অভ্যাস নেই। ফোনটা পাশে রাখা ছিল। চুল বেঁধে চিরুনি রেখে এসে ফোনটা হাতে নিতে সেখানে রিমির কল আসে। মরিনের মনে পড়ল রিমি তাকে সকালেও 2বার কল করেছিল। শুটিং সেটে থাকাই তখন আর কল রিসিভ করেনি। আর দেরি না করে ফোনটা রিসিভ করতে রিমি এক নাগারে বলতে লাগলো, ফোন কই রাখিস তুই বোন? মানে মানুষ মারা গেলেও তো বোধ হয় তোকে পাওয়া যাবে না। কাজে ছিলাম জানিসই তো। তাহলে কল ব্যাক তো করতি অন্তত। মনে ছিল না রে, না হলে তো করতামই। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? হয়েছেটা কি? কি হয়েছে সেটা বললে তোর মাথায় বাজ পড়বে। বিরক্তি নিয়েই শেষ কথাটা বলে মরিন। তবে রিমির পরবর্তী কথা শুনে চুপ করে যায় সে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার বেশ ভালোই অভ্যাস করেছে মরিন। 2 সেকেন্ডের জন্য সেই চিরচেনা রূপ থেকে বেরিয়ে এলো মুহূর্তে নিজেকে সামলে নেয় মরিন। অন্যদিকে মরিনের থেকে প্রতি উত্তর না পেয়ে রিমি আবারও বলে, মৌ শুনতে পারছিস তুই? নাহিদ ভাইয়া ভার্সিটি অবধি চলে এসেছিল। মরিন চোখ বন্ধ করে কয়েকবার বড় নিঃশ্বাস নিয়ে বলল, তো আসতেই পারে, নিজের শহরে ফিরেছে, যে কোনো জায়গায় যেতেই পারে। মৌরিন তুই বুঝতে পারছিস না, উনি তোর খোঁজ করতে করতে এসেছিল। আমি যতটা খেয়াল করছি তাতে হয়তো বা
এখনো কিছু জানতে পারিনি, তবে জানতে কতক্ষণ? ওয়েট রিমি, তুই কি ভাবছিস আমি কারো থেকে পালাতে এখানে এসেছি? আমি ভয় পাই কাউকে? আমি সেটা বলতে চাইনি মৌ। তাহলে কি বলতে চাইছিস? একটা কথা ভালো করে জেনে রাখ, আমি কখনো কোথাও পালিয়ে যাইনি, আর যাবও না। আমি কেবল একটুখানি শান্তি চেয়েছি, আর তার জন্যই কাউকে আমার বর্তমান ঠিকানা জানাতে চাইনি, আর চাচ্ছিও না। তবে কেউ যদি জেনেও যায় তাতে আমার কিছু যায় আসে না। মন থেকে বলছি তো নাহিদ ভাইয়া, তোর সামনে গিয়ে দাঁড়ালে ব্যাপারটা ভালো হবে। তাচ্ছিলের সুরে হেসে মৌরিন বলে, একজন রাস্তার লোক আমার সামনে এলো বা না এলো তাতে আমার কি? মৌরি, অবাক হয়ে বলে রিমি। মৌরিন জানালার পাশে গিয়ে দাঁড়ায়, শরীরে জড়িয়ে রাখা ওড়নাটা একদিকে সরে যায়। চোখ বন্ধ করে কিছুক্ষণ শীতল বাতাস অনুভব করে মৌরিন। জানালায় পিঠ থেকে বলে ওঠে, অবাক হওয়ার কি আছে? আমি তাকে রাস্তার লোকেই মনে করি, এমনকি সে তার চেয়েও নিকৃষ্ট। সেটা তো নিজের ভুলটা বুঝতেও পারে মৌ। ভালো তো, ভুল বুঝতে পারা ভালো, তবে ভুল শুধরে নেওয়া সোজা নয়, এক্ষেত্রে সম্ভব নয়। আর না, আমি তা চাই। তার জন্য বিন্দুমাত্র অনুভূতিও কি তোর মধ্যে নেই মৌ? না, নেই, ছিলই না কখনো। তুই শিওর? 110%। আর কিছু? চুপ করে রইল রিমি। খানিক বাদে অস্বায়ী কণ্ঠে বলল, মৌ, কোনোভাবে কি ফিরে আসা যায় না? যায় না। কেন যায় না? আমি জানি তুই কারো কথা দাঁড় দাঁড়িস না, তাহলে কেন? অন্যের জন্য? কারোর জন্য নয়, নিজের জন্য। হাতের সাহায্যে জানালার গ্রিল ছুঁয়ে চোখ বন্ধ করে নেয় মৌরিন। শান্ত কণ্ঠে বলে, আমায় কেউ দুর্বল করতে পারবে না রিমি, তবে ওই শহর আমায় দুর্বল করে দিচ্ছিল। ক্লান্তি অনুভব করছিলাম আমি, মনে হচ্ছিল নিজের জোর হারিয়ে ফেলছি। আমি পরীক্ষার মুখোমুখি হতে পছন্দ করি, কঠিন থেকে কঠিনতর পরীক্ষাও আমি দিতে প্রস্তুত। নিজের ওপর বিশ্বাস আছে আমার, আমি চাইলে সব করতে পারি। তবে আমার চিন্তাধারা বদলে যাচ্ছিল। ওই কাটা বিছানোর পথটা আমি চাইলেই পাড়ি দিতে পারতাম, তবে আমি সেটা চাইনি। বলতে পারিস এই ক্ষেত্রে একটু স্বার্থপরতা করলাম নিজের জন্য। কঠিন এই পথটাকে একটু সহজ করলাম নিজ দায়িত্বে। আমার চলার পথটা ফুলে সজ্জিত নয়, বিষাক্ত কাটার মাঝে সরু পথে হেঁটে যেতে হবে আমায়। আর তার নিজ বুদ্ধিতেই, নিজের বুদ্ধির প্রশংসা করি আমি। তবে যেই বস্তু আমার বুদ্ধি লোভ পাওয়ার কারণ হবে, তা আমার জীবন থেকেও বিতাড়িত হবে। দীর্ঘশ্বাস ছাড়ল রিমি। মরিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, যদি তা কোনো ব্যক্তি হয়? ঠোঁট প্রশস্ত করে হাসে মরিন। প্রশ্নের উত্তরে বলে, তা হবে না। নিজেকে চিনি আমি, আব্বু ব্যতীত কোনো ব্যক্তি আমায় আজ পর্যন্ত দুর্বল করতে পারেনি, পারবেও না। যদি পারে? যদির কথা আমি বলতেই চাইছি না, যদি বলতে কোনো শব্দই আমি ভাবতে চাই না। দোয়া করি মৌ, কোনো ব্যক্তি তোর দুর্বলতা হয়ে না আসুক, সে আসুক তোর শক্তি হয়ে, সাহস হয়ে, তোর ছায়া হয়ে। চাইছি না ছায়া, অন্ধকারে কিন্তু সেই ছায়াও আমাদের কিঞ্চিত ভয় পাইয়ে দেয়। কথায় পারবো না তোর সঙ্গে। মৃদু হাসে মরিন। মায়ের পরে কাউকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসাবে দাবি করলে সেটা হবে রিমি। এই মেয়েকে না চাইতেও অনেক কিছু বলে ফেলে, আর রিমি ওর সব কথা শোনে। সে বলে, তোর কথাগুলো অনেক মোটিভেশন দেয় আমায়। মোটিভেশনাল স্পিকার হয়ে যেতে পারিস কিন্তু। এখন রিমির সাথে সাথে রাতুলও মাঝে মধ্যে এই কথা বলে। দুদিন আগেই তো বলেছিল। তুমি কিন্তু কথা দিয়ে মানুষের মনে ডাক কেটে দিতে পারবে মরিন। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কাটে মরিন। জানালার সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। নিজের একজন শুভাকাঙ্ক্ষীদের কথাও শুনি। মাঝে মধ্যে হাসি পায় মরিনের। কি এমন কথা বলে সে? খুব একটা ভেবেচিন্তেও তো বলে না কিছু, তবে একদম মুখে এলে বলে দেয় এমনটাও নয়। মরিন খেয়াল করে দেখল তার অর্ধেক বেনি করে রাখা চুলগুলো এখন পুরোটাই খুলে গেছে। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আবারও নিজের বিনুনি করাতে মনোনিবেশ করে সে। 6 দিনের শেষে কাঙ্ক্ষিত নাটকের শুটিংয়ের সমাপ্তি ঘটল। টানা শুটিং চলেছে 6 দিন, ফলে সকলেই ক্লান্ত। এমনকি তনির একসঙ্গে 2টো নাটকের শুটিংয়ের কাজ চালাতে হয়েছে। যথেষ্ট পরিশ্রমী মেয়ে না হলে এতটা ধকল নিয়ে হয়তো অসুস্থই হয়ে পড়ত।
রাতুলও নিজেকে সুস্থ মনে করে আজ শুটিং সেটে এসেছে। শেষ দিনের শুটিং, না এলেও নিজের কাছে খারাপ লাগবে। তাছাড়া হাতের ব্যথাটাও এখন খুব একটা গাঢ় নয়। তবু তনি এখন অবধি 10-12 বার জিজ্ঞেস করে এসেছে। শুটিংয়ের চেয়ে রাতুলের প্রতি যেন তার মনোযোগ বেশি। সব শেষে শুটিং শেষ করে সকলে একত্রিত হয়ে গোল হয়ে বসে আছে। রুবেল, রাতুল, তনি, তুর্য, মরিন সহ আরও 4-5 জন উপস্থিত আছে সেখানে। মরিনকে তনি নিজের পাশে এনে বসিয়েছে। মরিনকে খুব ভালো লাগে তার, খুব চুপচাপ তবে নার্ভাস নয়। অনেকেই প্রথম প্রথম সেটে এলে অস্থির হয়ে যায়, তবে মরিনের ক্ষেত্রে তেমনটা হয়নি। আজ তাকে আজ অবধি এতটুকু নার্ভাস হতে দেখেনি তনি, আর এই বিষয়টাই তার বেশি পছন্দের। আত্মবিশ্বাসে ভরপুর মরিনকে তাই বেশ পছন্দ হয়েছে তন্নির। রাতুল ফোনে কথা বলা শেষ করে বলে, আম্মা অনেক জেদ করেছে, মনে হয় এবার সিলেটে যেতে হবে কয়েকদিনের জন্য। তন্নি উৎসাহিত হয়ে বলে, ভালো তো, আমিও অনেক দিন কোথাও ঘুরতে যাই না। আর সিলেট তো গিয়েছি সেই 2 বছর আগে, আরেকবার যাওয়া উচিত। তনি তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই তুর্য, চল না সবাই মিলে সিলেটে যাই ট্যুরে। নির্ঝরকেও সাথে নিয়ে যাব। নির্ঝরের কথা শুনে রাতুল বলল, বেচারা নাকি জ্বরে পড়েছে, তাহলে ওর সঙ্গে তো দিয়াকেও নিয়ে যাওয়া যায়। তুর্য চোখ বড় করে বলে, মাপ চাই ভাই, আমার ঢাকা শহরই যথেষ্ট সুন্দর, আর কোথাও যেতে হবে না। রুবেলও এবার মজার ছলে বলে। সবাই একসঙ্গে হাসতে লাগলো, যা দেখে বিরক্ত হলো তুর্য। রাতুল হাসি থামিয়ে মরিনের উদ্দেশ্যে বলল, ভালো কথা মরিন, রিমিও তোমাকে বলেছিল অনেকবার, একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো, আম্মা খুশি হবে আর রিমি তো লাফাবে। মরিন স্মিত হেসে বলে, নেই ভাইয়া। তনি মরিনের দিকে তাকিয়ে বলে, কেন গো, কি সুন্দর শহর, তোমার মন খারাপ হয় না বুঝি? মরিন হাসার মাত্রা বাড়িয়ে বলল, হয় না তো। তুর্য দৃষ্টি স্থাপন করলো মরিনের দিকে। গতকাল নিজেকে অনেক বুঝিয়েছে, মরিনের ব্যাপারে আর ভাববে না ঠিক করেছে। তবু কয়েক ঘন্টার ব্যবধানে আবারও সৃষ্টি হচ্ছে সেই কৌতূহল, যার মাত্রা ক্রমশ বেড়েই চলেছে, কমার কোনো নামই নিচ্ছে না। সকাল থেকে জ্বর আসেনি নির্ঝরের, এবার বোধহয় একটু আগে সুস্থ হয়ে গেল। ভালোই হয়েছে, এবার দিয়াকে কনসিভ করতে পারবে ঠিক করে। সেই উদ্দেশ্যে ফ্রেশ হয়ে এসে কল করলো দিয়াকে। 2 বার রিং হতেই কলটা রিসিভ করলো দিয়া। নির্ঝর হাসি মুখে বলল, গুড মর্নিং ডিয়ার। দিয়া বিরক্ত হয়ে উত্তর দেয়, মর্নিং? তুমি গুড হতেই তো দিচ্ছ না, কত সুন্দর ঘুমিয়েছিলাম, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। হোয়াটস ইয়ার প্রবলেম নির্ঝর? আরে আরে, রাগ করছো কেন? আমি তো তোমার খবর নিতেই কল করলাম। আমার অত খবর নিতে হবে না, আর শুনে রাখো, আমাকে সান্ত্বনা দেওয়ারও কোনো দরকার নেই। বাহ, তার মানে তুমি তুর্যর শোক থেকে বেরিয়ে আসতে পেরেছো? দ্যাটস গ্রেট। একদমই না, তুর্যকে আমি এত সহজে হাতছাড়া হতে দেব নাকি? ওকে তো আমি বিয়ে করবই। নির্ঝর হতাশ হয়ে বলে, কি দরকার বলো তো? তুমি তুর্যর কাছে যাবে, ও আবার তোমাকে অপমান করবে। তোমাকে এভাবে অপমানিত হতে দেখে কি আমার ভালো লাগে বলো? দে কিছুটা ঢঙের সুরে বলে, তুর্যর অপমানেই তো আমার কাছে ভালোবাসা। উফ, হিজ ভয়েস, ওর ওই রাগী লোক, হাই, জাস্ট অসাম। বিরক্ত হয় নির্ঝর। এমিকে কিছুতেই বোঝাতে পারছে না সে তুর্যের জন্যই জানপ্রাণ দিচ্ছে। কান থেকে কেউ ফোনটা কেড়ে নিতেই নির্ঝর ভুরুকুচকে তাকে সেদিকে, যদি ততক্ষণে ফোনটা কেটেও দিয়েছে। নির্ঝর উঠে দাঁড়িয়ে বলে, কাটলি কেন কলটা? তোমার অধঃপতন দেখে অবাক হচ্ছি আমি। কেমন প্লে বয়দের মতন কাজ করছো তুমি। এই কি বললি তুই? সাহস তো কম না। জীবনে এই একমাত্র মেয়ের প্রেমে বললাম, আর তুই বলছিস কিনা প্লে বয়দের মতো বিহেভ করছি। জ্যোতি বিছানায় বসে বলে, তুমি না দিয়ার প্রেমে পড়নি বুঝলে, শুধুই নির্লজ্জের মতো ওর পেছনে ঘুরে বেড়াচ্ছ। ওকে কিছু জিজ্ঞেস করেছি আমি,
একবার সাজেশন চাইলাম তখন তো কিছু বলিসনি, আর এখন আবার কান ভাঙাচ্ছিস। সারা জীবন কি আমাকে সিঙ্গেল থাকতে বলছিস তুই? জ্যোতি পাশে তাকিয়ে বলে, তা কেন চাইবো? একটা ভালো মেয়ে পছন্দ করলে তো কিছু বলতাম না। নিচর ওর পাশে বসে কোমরে হাত দিয়ে বলে, আচ্ছা, তা কোথায় পাবো সেই ভালো মেয়ে? সামনে পেছনে ডানে বামে তাকালেই তো পেয়ে যাবে। চোখটাকে একটু কাজে তো লাগাও। 4 চোখ থেকেও লাভটা কি যদি নিজের উপযুক্ত মেয়ে খুঁজেই বের করতে না পারো? হয়েছে তোর বলা, এবার বের হতো এখান থেকে। আমি আমার উপযুক্ত মেয়ে খুঁজে নিয়েছি। খানিকক্ষণ করুণ চোখে নিঝড়ের দিকে তাকিয়ে রইল জ্যোতি। উঠে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ দাঁত কিরমির করে তাকালো তার দিকে। পরবর্তীতে নিঝড়ের মুখে আর কিছু না শুনে ঘর থেকে বেরিয়ে এলো জ্যোতি। মনে মনে কিছু পরিকল্পনা কষল। নিঝড়কে একটা শিক্ষা দেওয়ার খুবই প্রয়োজন। 2 দিন বাদেই সে কাঙ্ক্ষিতক্ষণ চলে এলো। আজ থেকে সে নতুন নাটকের শুটিং শুরু হবে। আজকের শুটিং একটা ডুপ্লেক্স বাড়িতে হবে। সবে সেখানে উপস্থিত হয়েছে, কেবল দিয়া বাদে। এখনো পর্যন্ত কোনো ঝামেলার সৃষ্টি হয়নি, কেননা তুর্য আর আবরাজ একে অপরের সঙ্গে কথাই বলেনি। দেখা হওয়ার পর শুধু একবার হাত মিলিয়েছিল, তারপর নিজেদের মতো বসে আছে। মরিন নিজের মতোই টুকটাক কাজ করছে। সবে এখন অপেক্ষা করছে দেওয়ার জন্য। সব জায়গায় তার দেরিতে আসার অভ্যাস হয়ে গেছে। আরও মিনিট 5 পরেই বাড়িতে প্রবেশ করলো দিয়া। পরনে একটা টাইট টপস এবং জিন্স, চোখে সানগ্লাস, সঙ্গে মুখে কয়েক কেজি মেকআপের প্রলেপ, হাতে ব্যান্ডেড ঘড়ি এবং পার্স। দিয়া প্রবেশ করতেই আবরাজ নিজের সানগ্লাসটা খুলে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে বলল, ওয়াও দিয়া, ইউ আর লুকিং সো গর্জিয়াস। দিয়া কিছুটা ভাবনি থ্যাঙ্কস বলেই আশেপাশে নজর দিল। একটু পিছনে তুর্যকে দেখতে পেয়ে সে দাঁত বের করে হেসে দ্রুত পায়ে তুর্যর দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুর্য। তুর্য ফোনের মধ্যেই ডুবে ছিল, তাই দিয়ার আশাটা খেয়াল করেনি। তবে দিয়া এখন লম্বা করে ডাক দিতেই চোখ বড় বড় করে তার দিকে তাকায় তুর্য। দিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরতে চাইলে তুর্য আগে থেকে হাত বাড়িয়ে তাকে আটকে দেয়। থেমে যায় দিয়া, হাসি মুখে বলে, হায় তুর্য। তুর্য ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে বিরক্তি ভরা কণ্ঠে উত্তর দেয়, হ্যালো। দিয়া তুর্যের সামনে ঘুরে ফিরে নিজের চুল ঝামটা মেরে জিজ্ঞেস করে, আমায় ভালো লাগছে তুর্য। তুর্য না তাকিয়ে বলে, পিছনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আবরাজ। রাগে শরীর জ্বলছে তার। তুর্যকে মোটে সহ্য করতে পারে না ও। এই তো 2-3 বছর আগেও মেয়েদের সবচেয়ে বড় হার্ট থ্রোব ছিল আবরাজ। তবে তুর্য এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নিজের জায়গাটা একটু একটু করে দুর্বল হয়ে পড়েছে। যদিও আবরাজের ফ্যান ফলোয়ার্স এখনো অনেক, তবে সেগুলো অর্জন করতে তার 6 বছরের বেশি সময় লেগেছে। সেখানে তুর্য প্রায় সম পরিমাণ ফলোয়ার্স পেয়েছে মাত্র 2-2.5 বছরে। দেয়ার মতন সুন্দরী মেয়েকে যে কেউ এক দেখাতে পছন্দ করবে। আবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। একটা অ্যাডে মডেল হিসাবে দিয়ার সঙ্গে কাজ করেছিল আবরাজ। সেই থেকেই দিয়াকে পছন্দ হয়ে গেছে তার। এগোর জায়গা থেকে সরাসরি বলতেও পারছে না, আর দিয়া তাকে খুব বেশি পাত্তাও দিচ্ছে না। অন্যদিকে সে তুর্যের পিছনে পড়ে আছে, যে কিনা ওর দিকে ফিরেও তাকায় না। নিজের মান সম্মানে লাগলো বিষয়টা। তুর্য সব দিক থেকে আবরাজের উপরে যেতে চাইছে, যা আবরাজ কখনোই হতে দেবে না। শুটিং শুরু হলো। আজ প্রথম দিন রুবেল সবাইকে এই নাটক সম্পর্কে ধারণা দিয়েছে, যেন তারা কাজটা ভালো করে করতে পারে। আর যাই হোক, কাজের ক্ষেত্রে দিয়া ব্যতীত এখানে বাকিরা সবাই মনোযোগী, তাই সকলেই মনোযোগ দিয়ে শুনছে রুবেলের কথা। তবে দিয়ার আসল মনোযোগ এখন তুর্যর দিকে, তা অবশ্য খেয়াল করেছে রুবেল। তবে সে আর কিছু বলেনি। দিয়াকে বুঝে সুঝে এই কাজে নেওয়া হয়েছে, কেননা এখানে একজন সুন্দরী ন্যাকা মেয়েরই দরকার ছিল। আর ইন্ডাস্ট্রিতে বর্তমানে নতুনের মধ্যে সবচেয়ে সুন্দর দিয়াকেই বলা যায়। যদিও তন্নি ভীষণ সুন্দর, তবে তাকে অমন ন্যাকা ক্যারেক্টারে মানে না। সে তেমন ক্যারেক্টারে কাজ করবেও না। প্রথম দিনে শুটিং ঠিকভাবে শেষ হলো। তুর্য আর আবরাজের একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়নি, কারণ আজকে দুজনের আলাদা আলাদা শ্যুট ছিল।
একসঙ্গে কিছুই করতে হয়নি, তবে দিয়ার সঙ্গে শোট ছিল তুর্যের। দিয়া তো তাতেই মহা খুশি। পারলে সে শুটিংয়ের মধ্যেই তুর্যের কোলে চড়ে বসে থাকে। সবাই নিজেদের ড্রেস চেঞ্জ করে নিল, বেরোনোর জন্য প্রস্তুতও নিল। তুর্য নিজের শার্টের হাতা কোনোই অবধি গুটিয়ে রেখেছে, চোখে মুখে পানি দিয়ে এসেছে মাত্র। চুলের সামনের অংশ সামান্য ভিজে আছে। দূর থেকে তুর্যকে দেখতে পেয়ে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল দিয়া। মুখ থেকে একটা কথাই বেরোলো তার, হাই, হাউ হ্যান্ডসাম। একটা বুদ্ধি এলো দিয়ার মাথায়। পায়ে তার হিল জুতো ছিল। ইচ্ছে করে তুর্যের সামনে দিয়ে হাঁটতে লাগলো সে। তুর্যের নজর ফোনের দিকে, তাই সে দিয়াকে খেয়াল করলো না। হুট করে দেয়ার সঙ্গে ধাক্কা লাগাতেই হাত থেকে ফোনটা পড়ে যায় তুর্যের। মেজাজটা বিগড়ে যায় সঙ্গে সঙ্গেই। দেয়ার ইচ্ছে করে পড়ে যাওয়ার অভিনয় করতেই তুর্য তার এক হাত ধরে দাঁড় করি রাগী গলেই বলে, সমস্যা কি দিয়া? চোখে দেখতে পাও না তুমি? কষ্ট পেল দিয়া। সে তো ভেবেছিল একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হবে, কিন্তু হলো তো উল্টোটা। ফোনটা তুলল তুর্য, ঠিকই আছে এখনো। দিয়ার কথার অপেক্ষা না করেই আবারও ফোনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো সে। ঠিক সেই সময় অপর দিক থেকে মরিনও হাতে স্ক্রিপ্ট নিয়ে এগুচ্ছিল। তার নজর ছিল স্ক্রিপ্টের দিকে, ফলে তুর্যকে দেখতে পায়নি সে। ফলস্বরূপ তুর্যের কাঁধের সঙ্গে হালকা ধাক্কা খেল মরিন। নিজেকে না পারল, হাত থেকে স্ক্রিপ্টগুলো পড়ে গেল তার। এক নজর তুর্যের দিকে তাকিয়ে দ্রুত স্ক্রিপ্টগুলো তুলে নিল সে। এরপর উঠে দাঁড়িয়ে বলল, সরি, আমি খেয়াল করিনি স্যার। কপাল কুঁচকে তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুর্য। এরপর ছোট্ট করে উত্তর দিল, ইটস ওকে। পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করলো আবরাজ। খটকা লাগলো তার। একই ঘটনায় তুর্য দিয়াকে ধমক দিল আর মরিনকে বলল ইটস ওকে। না, ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে। বৃষ্টির কারণে শুটিং বন্ধ ছিল দুদিন। অবশেষে আজ আবারও শুটিং সেটে হাজির হয়েছে সকলে। দিয়া নেই আজ, আছে আবরাজ, তুর্য আর বাকি সহকর্মীরা। আজকে শুটিংয়ে তুর্যকে কিছুটা ভিলেন টাইপ লুক দেওয়া হবে। আবরাজ থাকবে স্বাভাবিক। তুর্য এমন চরিত্রে খুব একটা অভিনয় করে না, তবে এটা অনেকটা বড় বাজেটের নাটক। রুবেলও জোর করেছিল বলে রাজি হয়েছে তুর্য। পরবর্তীতে ভাগ্যক্রমে আবরাজও যুক্ত হয়েছে এই কাজে। মরিন বরাবরই সময়ের ব্যাপারে সচেতন, তাই সে আগেভাগে এসে সবার স্ক্রিপ্ট গুছিয়ে নিচ্ছে। এমনকি সে এখন রুবেলকেও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। তুর্য আজ দেরি করে আসছে, তবে আবরাজ আগেই এসেছে। মরিন তার কাছে স্ক্রিপ্ট নিয়ে গিয়ে বলে, স্যার, এটা আপনার আজকের স্ক্রিপ্ট, একটু দেখে নেবেন। আবরাজ স্ক্রিপ্টটা নিতেই মরিন চলে আসতে নাই, তবে তাকে আটকে দেয় আবরাজ। সে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলে, আরে আমাকে স্যার ডাকছো কেন? ভাইয়া ডাকলেই পারো। মরিন সৌজন্যমূলক হেসে মাথা নাড়ে। আবরাজ আবারও তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি মরিন? জি ভাইয়া। নাইস নেম, কিন্তু আমি খুব অলস, মৌ বলে ডাকি। আপনার যা ইচ্ছা। আর অপেক্ষা করে না মরিন, অন্য আর্টিস্টদের স্ক্রিপ্ট দিয়ে দেয়। তুর্য চলে এসেছে খানিক আগেই। মূলত তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সেটে এসে চেয়ারে বসতে আবরাজ তাকায় তার দিকে, পায়ের উপর পা তুলে স্ক্রিপ্ট দেখতে দেখতে বলে, ভালো অ্যাক্টর হতে গেলে টাইম মেনটেন করা উচিত। তা না করে কিছু মানুষ আবার নিজেকে বেস্ট অ্যাক্টর দাবি করে। তেতে ওঠে তুর্য। আবরাজের দিকে ঘুরে বলে, অন্যের দিকে নজর না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া উচিত। কে কখন আসলো তার চেয়ে বেশি ম্যান্ডেটরি হলো কে কেমন অ্যাক্টিং করলো। মাইন্ড ইট। আবরাজ স্ক্রিপ্টের থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, এই তুই আমার অ্যাক্টিং নিয়ে কথা বলার সাহস কোত্থেকে পাস? দুদিন এসেই ভাব দেখাস না তো? তুর্য আবরাজের মুখোমুখি দাঁড়িয়ে বুকে হাত গুজে বলে, দুদিন হোক আর 10 দিন, দর্শক কাকে অ্যাকসেপ্ট করে সেটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। আবরাজ দাঁত কিরমির করে তাকাই তুর্যের দিকে। তুর্য কিছুটা ভাব নিয়ে চেয়ারে গিয়ে বসে, পায়ের উপর পা তুলে বসে রুবেলকে উদ্দেশ্য করে বলে, খেয়াল রাখবেন রুবেল ভাই, নাটকে হিরোর বদলে আবার ভিলেন কে যেন দর্শক পছন্দ করে না বসে। অপমানিত বোধ করে চেয়ারে একটা লাথি মেরে অন্যদিকে চলে যায় আবরাজ। রুবেল কিছু না বলে কেবল ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। এদের এসব কেচ্ছা আগেও দেখেছে সে।
মরিনও সবটাই লক্ষ্য করলো, খুব একটা পাত্তা দিল না। সে নিজের কাজেই দৃষ্টি রাখছে, অন্যরা কি করলো না করলো তা নিয়ে ভাবা তার পছন্দ নয়। সেই বাড়িতে একটা রুমে তৈরি হচ্ছিল সবাই, কেউ কেউ মেকআপে ব্যস্ত হচ্ছিল, কেউ আবার স্ক্রিপ্ট দেখছে। আপাতত ঘরে তুর্য, আবরাজ আর অন্য দুজন লোক রয়েছে। মরিন সেখানে এলো হাতে এক কাপ কফি নিয়ে। আবরাজ চেয়েছে এটা, মরিন সেটা আবরাজের সামনে টেবিলে রাখতেই আবরাজ মুচকি হেসে কফিতে চুমুক দিয়ে বেশ উৎসাহিত হয়ে বলে, দারুণ হয়েছে তো বউ, তুমি বানালে বুঝি? মরিন স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি কেন বানাতে যাব? আমি তো শুধু দিয়ে গেলাম। ও আচ্ছা। আবরাজের এমন মোর সম্বোধনে ভুরু কুচকে থাকে তুর্য। এর আবার এমন সক্ষতা করলো কখন? তুর্য সেদিকে না থেকে মরিনকে ডাক দেয়। মরিনও তার পাশে এসে বলে, জি স্যার বলুন। চুলটা সেট করে দিয়ে যাও তো। কোনরূপ বিস্মিত হলো না মরিন, বরং শান্ত কণ্ঠে উত্তর দিল, সরি স্যার, এটা আমার কাজ নয়, আমি মেকআপ আর্টিস্টকে বলে দিচ্ছি। থতমত খেয়ে গেল তুর্য। আবরাজের দিকে তাকিয়ে দেখল সে ঠোঁট চেপে হাসছে। তুর্যকে থতমত খেতে দেখে বেশ মজাই পেল আবরাজ। সে হাসি মুখে মরিনকে ডেকে পাশে থাকা ড্রেসগুলো দেখিয়ে বলল, দেখো তো বউ, কোনটা তোমাকে মানায়? মরিন এবার আগে নাই বিস্মিত হেসে উত্তর দেয়, এটাও আমার কাজ নয় ভাইয়া, কস্টিউম সিলেক্ট করার জন্য অন্য লোক আছে, আমি ডেকে দিচ্ছি। মরিন স্বাভাবিক, তবে মুখভঙ্গি অস্বাভাবিক হলো আবরাজ আর তুর্যের। মরিন যে একই সঙ্গে দুজনকেই হুইল পাউডার দিয়ে ধুয়ে দিল, তাতে দুজনেরই মুখ বন্ধ হয়ে গেল। মরিন চলে গেল সেখান থেকে। আবরাজ আর তুর্য একে অপরের দিকে এক নজর তাকিয়ে নিজেদের কাজে মনোনিবেশ করলো। ঘরে থাকা বাকি দুজনে মিটিমিটি করে হাসলো, কারোরই চক্ষু গোচর হলো না। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত কিনা দুজনকে একসঙ্গে লজ্জায় পড়তে হলো। শুটিং চলছে এখনো, তবে মরিনের কোনো কাজ নেই। সে একপাশে বসে আছে, ফোনটা হাতে ছিল। একটা আননোন নম্বরে কল আসতে মরিন কিছুক্ষণ তাকিয়ে রইল নম্বরটার দিকে, তবে এই নম্বর আগে দেখেছি বলে মনে পড়ছে না। ফলে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? তাসনিম। জিজ্ঞাসু কণ্ঠে প্রশ্ন করলো অপর প্রান্তে থাকা ব্যক্তিটি। তাকে চিনতে পারল মরিন। এই ভালো নামে তাকে কিছু নির্দিষ্ট মানুষই ডাকে। স্তম্ভিত হলো মরিন। স্বাভাবিক থাকাটা যেন তার রন্ধে মিশে গেছে। অবশ্য সে আগে থেকে আন্দাজ করেছিল এই লোকের কল আসবে তার কাছে। আন্দাজ না করলেও অবশ্য কিছু হতো না তার। বলছি। অপর প্রান্তে থাকা ব্যক্তিটি উৎকণ্ঠা কণ্ঠে বলল, তুমি ফোন নম্বর চেঞ্জ করেছো? জানো কত বেগ পেতে হয়েছে তোমার নাম্বার জোগাড় করতে? কোনো কথা থাকলে বলো, না হলে কেটে দিচ্ছি কলটা। না না তাসনিম প্লিজ, আমার কথাটা তো একটু শোনো। শুনছি তো, বলো কি বলবে। তাসনিম, আমি দেশে ফিরেছি, আমার সঙ্গে একবার দেখা করবে প্লিজ? আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। বাবা, আমার সঙ্গে তোমার কথা আছে মিস্টার নাহিদ শেখ, বাট আনফরচুনেটলি তোমার অনুরোধ রাখতে পারছি না। আমি নিজের মধ্যে ছিলাম না তাসনিম। কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজের মধ্যে ছিলাম, আর এখনো নিজের মধ্যেই আছি। কলটা রাখলে খুশি হব। তাসনিম। নাহিদ আর কিছু বলার আগে মরিন বলে ওঠে, আমার মায়ের ফোনে কল করে বিরক্ত না করার অনুরোধ রইল। মরিন নিজেই কলটা কেটে দিল। তার মন মেজাজ ঠিকই আছে, পানির পিপাসা পেয়েছে খুব, তাই উঠে গিয়ে পাশের টেবিলে থাকা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে সে। পরবর্তীতে বোতলটা রাখতে গিয়ে তার চোখ যায় ব্যাগে থাকা একটা সাদা রঙের কাগজের দিকে। ভুরু কুচকে কাগজটা বের করে মরিন। দুটো ভাঁজে খুলতেই কমলা রঙের লেখা কিছু লাইন দৃশ্য হয়। কমলা রং দিয়ে কে কি লিখলো? লেখাটুকু এমন ছিল, মৌরি ফুল। মানুষের চেহারা অনেক ধরনের হয়, অনেকের গায়ের রং সুন্দর হয়, আবার অনেকের চেহারার গঠন সুন্দর হয়। অনেক ক্ষেত্রে বলা হয় গায়ের রং চাপা হলেও মুখে মায়াবী ভাব। আনফর্চুনেটলি তোমার মধ্যে এর একটাও নেই, তবু কপালের মাঝে সেই কালো রঙের ছোট্ট টিপটা তোমার ক্ষেত্রে এতটা মানানসই কি করে হলো? ইতি আগন্তুক। চোখে ঈষৎ বিরক্তি ফুটে ওঠে মরিনের। এক মুহূর্ত অপেক্ষা না করে চিরকুটটা নিয়ে যায় রুবেলের নিকট। শুটিং ততক্ষণে শেষ হয়েছে। রুবেল মরিনকে এভাবে আসতে দেখে বলে, কি হয়েছে মরিন, কিছু বলবে? মরিন চিরকুটটা রুবেলের সামনে ধরে বলে, কিছুক্ষণ আগে পর্যন্ত এটা আমার ব্যাগে ছিল না, তার মানে এখানকার কেউই নিশ্চয়ই এটা লিখে আমার ব্যাগে রেখে গেছে। কে লিখেছে জানি না, তবে শুটিং সেটে
এভাবে ব্যাগে চিরকুট রেখে দেয়াটা আমি পছন্দ করছি না ভাইয়া। অনুগ্রহ করে সবার উদ্দেশ্যে বলবেন সেটে কারোর সঙ্গী এমনটা না করতে। রুবেল সায় জানালো, অর্থাৎ সে বলে দেবে সবাইকে। তবে এই চিরকুট মৌরিনের ব্যাগে কে রেখেছে সেটাও বুঝতে পারল না মৌরিন। এক কথায় বোঝার চেষ্টাই করলো না। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে নেই মৌরিনের। তবে সেই আগন্তুক যে এই বাড়িতে আছে সেটা আর বোঝার বাকি রইল না কারোর। শুটিং শেষ হলো আজকের মতন। সকলে নিজেদের ড্রেস চেঞ্জ করে স্থান ত্যাগ করলো। মরিনও এক ধারায় বেরিয়ে এলো বাড়ি থেকে। কাল অন্য জায়গায় শুটিং হবে, আবারও শেষের দিনে শুটিং হবে এই বাড়িতে। আজ আর রিক্সায় উঠল না মরিন। ঢাকায় আসার পর থেকে শুটিং সেট আর বাড়ি ব্যতীত অন্য কোথাও যাওয়াই হয়নি। সিলেটে থাকতে ভীষণ ভ্রমণ প্রেমী ছিল সে। ছোটবেলা থেকেই স্বাধীন চেতা মরিন নিজের মতোই চলাফেরা করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। আজ একটু ঘুরতে ইচ্ছে হলো মরিনের। ঢাকা শহরের একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল তার, সেটা হলো নীলক্ষেত। আর দেরি করলো না মরিন, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলে গেল সেই বইয়ের রাজ্যে। মন শান্ত রাখার জন্য এমন এক জায়গায় চলে আসার বুদ্ধিটা বেশ ভালোই কাজ করে। প্রায় 30 মিনিটের মতো ঘোরাঘুরি করে দুটো বেশ পুরনো বই নিল মরিন। পড়ার জন্য নিয়েছে নাকি এমনিতে সেটা জানা নেই তার। হয়তো সেই পুরনো বইয়ের কাটা মলাট তার ভালো লেগেছিল, তাই নিয়েছে। ঘড়িতে তখন সময় 3টের কাছাকাছি, তাই আর বেশিক্ষণ দেরি করলো না সেখানে। বাসে উঠে চলে এলো নিজের বাসায়। বই দুটো ব্যাগে রাখতে গিয়ে দেখলো ফোনটা বাজছে। মরিন হাতে নিল ফোনটা। নাইদ এখন পর্যন্ত আরও 12 বার কল করেছে। এবার সত্যি বিরক্ত হলো মরিন। 2 সেকেন্ডও অপেক্ষা না করে নম্বরটা সযত্নে ব্ল্যাক লিস্টে রেখে দিল। জীবনের কালো অধ্যায়ে আসা মানুষগুলোর স্থান এখানেই হওয়া উচিত, তাই করেছে মরিন। ফোনের কভার পিকচারে থাকা ফ্যামিলি ফটোটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। বাবা নামক ব্যক্তির ওপর তার অনেক রাগ থাকা উচিত, তবুও যেন রাগ করতে পারে না। নিজেকে বোঝায় বাবা তাকে আরও স্ট্রং হতে সাহায্য করেছে। মরিন যদিও ছোটবেলা থেকে সাহসী, প্রতিবাদী, কখনো কোনো বিষয়ে সে দুর্বল হয়নি। বাবাই তাকে শিখিয়েছে এগুলো। তবে সেই ব্যক্তির কারণে যে প্রথমবার দুর্বল হতে হয়েছিল মরিনকে। বাবার অনুরোধকে প্রাধান্য না দিলেও হয়তো আস্থার নামের পাশে ডিভোর্সি ট্যাগটা লেগে যেত না। ঘটনাটা আরও 6 মাস আগের। তখনও সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। মা বাবা মেয়ে 3জনই ছোট পরিবার বেশ আনন্দের সময় কাটাচ্ছিল। বিপত্তি হয়ে দাঁড়ায় মরিনের বাবা মনিরের অসুস্থতা। অনেকদিন ধরে বুকে ব্যথা টের পাচ্ছিলেন তিনি, তবে পাত্তা দেননি, যা পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে অত্যাধিক বুকে ব্যথা শুরু হলে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাটে বেশ কয়েকটা মূলক ধরা পড়ে মনির সাহেবের। রিং পরানো হয় তাকে, তবে তাকে খুব একটা সুস্থ করা সম্ভব হয়নি। যদিও মরিন আর মারফত তাকে যথেষ্ট মনের জোর দেওয়ার চেষ্টা করেছিল, তবে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন বেশি দিন সময় আর হাতে নেই। ফলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করেন তিনি। মনির সাহেব আর নাহিদের বাবা একই সঙ্গে ব্যবসা করতেন। দুজনেরই ইনভেস্ট ছিল সেখানে, তাই নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তারা আগে থেকে ঠিক করেছিলেন মরিন আর নাহিদের বিয়ে দেবেন। নাহিদ তখন কানাডাতে ছিল। কথা হয়েছিল নাহিদ দেশে ফিরে বিয়েটা দিয়ে দেওয়া হবে। তবে মনির সাহেব অসুস্থ হয়ে পড়ায় তিনি আর কোনোভাবেই অপেক্ষা করতে চাননি। তারই জোড়াজড়িতে ভিডিও কলে বিয়ে পড়ানো হয় নাহিদ এবং মরিনের। জীবনের ওই একবারই বাবার কারণে দুর্বল হয়ে পড়েছিল মরিন। ফলে এই বিয়েতে সে আর আপত্তি করেনি। ভেবেছে নিজের বাবার কথা এতে যদি সে খুশি থাকে তবে তাই হোক। তবে তার এই যুদ্ধে ভুল প্রমাণিত হয়। 4 মাস পরে পৃথিবী ছেড়ে চলে যান মনির সাহেব। কাছের লোকেরাও যে কতটা নিকৃষ্ট হতে পারে তা এর 1 সপ্তাহ পরে টের পায় মরিন এবং মারুফা। নাহিদের বাবা নাজিম শেখ, যিনি কিনা যে কোনো সমস্যায় মনিরের পাশে থেকেছেন, তিনি অন্য কথা বলে বসলেন বোনের মৃত্যুর 7 দিনের মাথায়। মরিন যেহেতু মনির সাহেবের একমাত্র মেয়ে, তাই তার সম্পত্তি অধিকাংশই মরিনের পাওয়ার কথা। সেই সুযোগটাই নিলেন নাজিম শেখ। বাবা হারানোর শোকে কাতর মা আর মেয়ের অসহায়ত্বের সুযোগ নিলেন তিনি।
গোপনে কাগজপত্র তৈরি করলেন। ব্যবসার অর্ধেক নয়, পুরো মালিকানায় নিজের এবং তার ছেলে নামে করে নিলেন। মরিন আর মারুফা তখন নিজেদের মধ্যে ছিল না, থাকার কথাও নয়। সেই সুযোগে তাদের মিথ্যা কথা বলে কাগজে সই করিয়ে নেন নাজিম শেখ। নাহিদ তখনও কানাডাতেই ছিল, যদিও তাকে এই প্ল্যান সম্পর্কে জানানো হয়েছিল। বাবার সঙ্গে সেও লোভ সামলাতে পারেনি, রাজি ছিল সে নিজেও। কেটে যায় আরও কয়েকটা দিন, কিছুটা স্বাভাবিক হয় মরিন। হতেই হবে, এটা যে পৃথিবীর নিয়ম। হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। প্রায় 15 দিন বাদে নাজিমের এই জঘন্য কাজের খবর ফাঁস হয়ে যায়। সবটা জানতে পেরে যায় মরিন। নাজিম, নাহিদ এবং তাদের পরিবার ভালোভাবে বুঝিয়েছিল মরিনকে, এই পরিবারই তো তার নিজের, যা তা নাহিদেরও। সেই হিসেবে এই সম্পত্তি নাহিদেরই হওয়া উচিত। মেনে নেয়নি মরিন, সে এর প্রতিবাদ করে। বাবা শোক একপাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ব্যবসায়ী মনিরের ভাগটুকু ফিরিয়ে আনার জন্য। সেটা মারুফার নামে করতে চেয়েছিল সে। এই ব্যবসা থেকে বেরিয়ে আসবে প্রয়োজনে, তবে তার বাবার অধিকার অন্য কাউকে নিতে দেবে না। ক্ষিপ্ত হন নাজিম শেখ এবং তাদের পরিবার তালাকের ভয় দেখান মরিনকে। মরিন বিপরীতে হাসি কেবল। এমন এক লোভী পরিবারের বউ হয়ে সে থাকবে, এটা ভাবাই তো ভুল। তবে মরিন মেনে নিত যদি নাহিদ এসবকে সাপোর্ট না করত। নাহিদ বরাবরই পরিবার ভক্ত ছিলেন। সকলে যেভাবে তার ব্রেন ওয়াশ করেছে, সেও ঠিক তেমনটাই বুঝেছে। পরিবারের সঙ্গে সে নিজেকেও তালাকের ভয় দেখায় মরিনকে। মরিন মোটেও ভয় পায়নি, বরং সে নিজেই তালাক দিতে চাইল নাহিদকে। এবার আরও বেশি তেতে উঠল সকলে। রেজিস্ট্রি হয়নি ওদের, কেবল ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়েছিল, তাও ভিডিও কলে। একইভাবে তালাকও হয়ে গেল তাদের সেই ভিডিও কলে। এতে মরিনের বিন্দু মাত্র কষ্ট হয়নি, তবে খারাপ লেগেছিল ব্যবসার অংশটুকু আর ফিরিয়ে আনতে না পারে। নাজিম শেখ এত বুদ্ধিমত্তার সঙ্গে কাগজপত্র তৈরি করেছিলেন যে আইনের সহায়তা নিয়েও কোনো লাভ হয় না। বিয়ের ব্যাপারে পরিবার ব্যতীত কেউই তেমন কিছু জানতো না। পরিবার বলতে মরিনের 2 চাচা, তবে তারাও এর বিপক্ষে চলে গেলেন, বরং মরিনকে দুষলেন তালাকের বিষয়ে রাজি হওয়ার জন্য। ভালোভাবে সংসার করলেই পারত, সবকিছু ঠিক থাকতো। অবাক হয় মরিন। পৃথিবীতে আত্মীয়, কাছের মানুষ শব্দগুলোর উপর থেকে মন উঠে যায় তার। সিলেটে নিজেদের ফ্ল্যাট ছিল মনিরের, সেখানে থাকতো সে পরিবার নিয়ে। আর ছিল কিছু জমি জমা, সেখানে ততদিন ভাগ বসাতে হাজির হয়েছে তার 2 ভাইয়ের ছেলেরা। হাইরে সমাজ! একটা মানুষ পৃথিবী ত্যাগ করার 1 মাস পূর্ণ হওয়ার আগেই এই লোভী মানুষগুলো সম্পদের লোভে পাগল হয়ে যাচ্ছে। এদের সাথে নাকি আবার রক্তের সম্পর্ক। হাসি পায় মরিনের। টাকা পয়সার প্রতি তার লোভ নেই এতটুকু। ইসলামিক দৃষ্টিতে ছেলে না থাকায় যতটুকু অংশ ভাইয়ের ছেলেরা পায়, তা থেকে সেই লোভী লোকগুলোকে বঞ্চিত করেনি মরিন। ব্যবসায় যে টাকা আটকে ছিল তা তো আগে নাজিম শেখ নিয়েছে, বাকি রইল এই ফ্ল্যাটটা। এত কিছু পর নিজেকে শক্ত রাখাটা কঠিন হয়ে পড়েছিল মরিনের জন্য। ডিভোর্সের জন্য নয়, বরং আত্মীয় নামক ব্যক্তিগুলোর জন্য। এই শহরটাই অপ্রিয় হয়ে ওঠে মরিনের কাছে। অনেক ভেবেচিন্তে সে এই শহর ছাড়ার সিদ্ধান্ত নেই। কোনো লোভী আত্মীয়ের তার প্রয়োজন নেই। ফ্ল্যাটটা বিক্রি করে দেয় মরিন, সঙ্গে ঘরে কিছু আসবাবপত্র। যে টাকা পাওয়া যায় তার অধিকাংশটাই মাদ্রাসায় দান করে দেয় মরিন। কিছুদিন চলার জন্য, নতুন শহরে একটা থাকার জায়গা জোগাড় করার জন্য কিছু টাকা রেখে দেয় সে। এরপর চলে আসে ঢাকায়, নতুনভাবে জীবনটা শুরু করার জন্য, নিজের চিরচেনা কঠিন রূপটাকে ধরে রাখার জন্য। পরের দিনও সঠিক সময়েই শুটিং সেটে এসে পৌঁছায় মরিন। শরীরটা তার খুব একটা ভালো নেই, গলা ভেঙে গেছে, সঙ্গে জ্বর লাগছে কিছুটা। আজকে শুটিংটা শহর থেকে একটু ভিতরের দিকে, কিছুটা শুনশান জায়গায় হচ্ছে। 2 জন বাচ্চা থাকবে আজকের শুটিংয়ে। তাদের মধ্যে একজন খুবই ছোট, 5 বছর বয়স হবে। মরিন নিজে একটা চেয়ারে বসে পাশের চেয়ারে সেই মেয়েটাকে বসে তার সংলাপগুলো কিছুটা বুঝিয়ে বলতে থাকে। ভাঙ্গা গলা যেহেতু, তাই কণ্ঠস্বরটা কিছুটা অন্যরকম শোনায় মরিনের। বাচ্চা মেয়েটা মরিনের উদ্দেশ্যে প্রশ্ন করে। 2 সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে বেশ মন খুলে হাসতে লাগলো মরিন। এভাবে সে শেষ কবে হেসেছে মনে করতে পারল না। কিছুক্ষণ বাদে নিজের হাসি থামে মেয়েটার গাল টেনে বলল, হ্যাঁ গো, তাই হয়েছে বোধহয়। রুবেলের ডাক পড়তেই মেয়েটাকে নিয়ে তার দিকে চলে যায় মরিন।
একই জায়গায় ফিরে আসে প্রায় 10 মিনিট পর। এখন শুটিং চলবে। মরিনের কাজ নেই তেমন। পাশের চেয়ার থেকে নিজের ব্যাগটা তুলে হাতে নেয় মরিন। তখনই তার চোখ পড়ে ব্যাগের নিচে রাখা এক ছোট ভাঁজ করা কাগজের দিকে। উপর থেকে কিছু লেখা আছে। চিরকুটটা হাতে তুলল মরিন। ভাঁজের উপরে সেই কমলা রঙের কালি দিয়ে লেখা, ব্যাগে রাখা বারণ, ব্যাগের নিচে রাখা অবশ্যই বারণ নয়। চিরকুটটা খুলে মরিন। অনেকটা আগের দিনের মতোই লেখা। মৌরি ফুল, হাসলে যে তোমার গালে সামান্য টোল পরে জানতাম না তো। তবে তুমি হেসো না, তোমার জন্য গম্ভীর থাকাটাই বেটার। ওটাই যাই তোমার সঙ্গে। তুমি তো সুন্দর নও, এক কথায় অসুন্দর বলা চলে। তবু তোমার গালের সেই সামান্য টোল পরা দেখে অদ্ভুত লাগছে আমার। কারণটা অজানা, তবে মারাত্মক অস্থির লাগছে। ইতি সেই আগন্তুক। বরাবরের ন্যায় শান্ত রইল মরিন। কেবল তার ভুরুযুগল ঈষৎ সংকুচিত হলো। চক্ষুদ্বয় কিছুটা ছোট করে আরো একবার পড়ল চিরকুটটা। এরপর চেয়ারে বসে সামনের দিকে তাকাতে ভাঁজ করলো সেটা। রুবেলকে একবার বলেছে বারবার তাকে বিরক্ত করাটা ভালো দেখায় না। ফলস্বরূপ এই চিরকুটকে পাত্তা দিল না মরিন। কোনো বিষয় থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হলো সেই বিষয়টাকেই অবহেলা করা। এই চিরকুট যে পাঠিয়েছে সে নিশ্চয়ই মরিনের গতিবিধি লক্ষ্য করছে। 2-3 দিন তাকে শান্ত দেখে নিশ্চয়ই ছেড়ে দেবে এসব। হাঁটুতে কোনোই ঠেকিয়ে মাথা কিছুটা ঝুঁকিয়ে নিল মরিন। দুহাতে মাথা চেপে ধরে ওভাবেই বসে রইল খানিকক্ষণ। চোখ বন্ধ করতে চোখ গরম অনুভূত হলো। জ্বরটাও বোধ হয়ে বাড়ছে ধীরে ধীরে। কাজ না করতে পারলে আসার কি দরকার? কণ্ঠ শুনে মরিন বুঝতে পারল তুর্য তার সামনে এসে বলছে কথাটা। মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল মরিন। তাকালো সামনের দিকে। তুর্য কিছুটা সামনে এক চেয়ারে বসে ফোন ঘাঁটছে। মরিন কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি যতটা জানি এ সময় আমার কোনো কাজ নেই। নিজের যতটুকু কাজ তা আমি করেই এসেছি, আর পরবর্তীতেও করতে পারবো। একান্ত না পারলে অবশ্যই আসতাম না। তুর্য তাকালো মরিনের দিকে। চেয়ার থেকে উঠে পাশে থাকা টেবিলের উপরে স্ক্রিপ্ট হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো কিছুক্ষণ। হুট করে সেগুলো বন্ধ করে পাশ ফিরে মরিনের দিকে তাকালো সে। নিজের এক হাতের দিকে তাকিয়ে আবার মরিনের দিকে তাকায় সে। মরিন তাকানি সেদিকে। তার দৃষ্টি নিচের দিকে আবদ্ধ। তুর্য খানিকক্ষণ সেভাবে স্থির থেকে পা বাড়ি মরিনের সামনে দাঁড়ায়। নিজের ডান হাতে থাকা ওষুধটা হুট করে মরিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নিও এটা। কথাটা বলে আবারও সে চেয়ারে গিয়ে বসে পড়ে তুর্য। মরিন কয়েক সেকেন্ড নিজের হাতে থাকা ওষুধটার দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে খেয়ে নেয় ওষুধটা। বোতলটা পুনরায় ব্যাগে রেখে তুর্যের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ। অবাক হয় তুর্য। ধীর কণ্ঠে বলে, স্ট্রেঞ্জ, তেরামি করলে না? মৃদু হাসে মরিন। তুর্যের দিকে তাকিয়ে বলে, আমি তো আর অকৃতজ্ঞ নই। উপকার করলেন তাই ধন্যবাদ বললাম। এখানে তেরামি করতে যাব কেন? কি ওষুধ দিলাম দেখে নিয়েছো? আগেও খেয়েছি। মাইগ্রেনের প্রবলেম? অল্প স্বল্প। আমারও ছিল, আমার কাছে তাই দিলাম। বিপরীতে আর কিছু বলে না মরিন। এরই মধ্যে ডাক পড়ে তুর্যে। সে নিজেও চলে যায় শুটিংয়ের জায়গায়। মরিন জানে এখন তার ঘুম পাবে। এই ওষুধটা খেলে ঘুম পায়। তাই আগে ভাগে ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রল করতে লাগলো। ইনবক্সে অনেক বন্ধুরা মেসেজ দিয়ে রেখেছে, রিপ্লাই দিতে ইচ্ছে করে না। ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে পরপর অনেকগুলো ডিলিট করলো মরিন। অপরিচিত ব্যক্তির রিকোয়েস্ট সে খুব একটা অ্যাকসেপ্ট করে না। আগে করতো না, আর এখন নিশ্চয়ই নাহিদ 5-6টা ফেক আইডি খুলে রিকোয়েস্ট দিয়ে রেখেছে। মাঝে সাঝে এগুলো ভেবে আপনা আপনি হাসি পায় মরিনের। হুট করে যেন নাহিদের সুবুদ্ধি হয়েছে। সে মনে করছে এখন তারা চাই মরিনকে আবার বাড়ির বউ করে নিয়ে যেতে, বিনিময়ে ব্যবসার অংশটুকু ফিরিয়ে দেবে। রাজি হয়নি মরিন। মরে গেল তো অমন লোভী লোককে সে দ্বিতীয়বার বিয়ে করবে না, আর ইসলামিক দৃষ্টিতে তা সম্ভবও নয়। শুটিং শেষ হওয়ার কিছুক্ষণ আগে রুবেলের থেকে অনুমতি নিয়ে বেরিয়ে আসে মরিন। এখন তার কাজও নেই তেমন, যা ছিল তা গুছিয়ে এসেছে। দিনটা বুধবার। মরিনদের বাসায় যাওয়ার রাস্তা সব দোকান বন্ধ থাকে এই দিন। মরিন আশেপাশে তাকালো না, কেবল সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল। পিছন থেকে মেলি কণ্ঠেকেও ডাক দিতে থেমে যায় মরিন। পিছনে ঘুরতে জ্যোতিকে হাঁটুতে হাত রেখে হাঁপাতে দেখে সে। জ্যোতির সঙ্গে মরিনের আলাপ হয়েছিল ভার্সিটিতে।
ট্রান্সফারের কিছু কাজে কয়েকদিন যেতে হয়েছে ভার্সিটিতে। সেখানেই জ্যোতির সঙ্গে কথা হয়েছিল। আরও দুজনে সিলেটের মানুষ, সখ্যতা জমেছে ভালোই, তবে ফোন নম্বরটা নেওয়া হয়ে ওঠেনি। যদি কিছুক্ষণ বাদে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোমায়, শুনতে পাওনি? মরিন সামান্য হেসে উত্তর দেয়, খেয়াল করিনি বোধ হয়। এদিকেই বাসা তোমার? হ্যাঁ, এই একটু সামনেই। তোমাকে তো আগে দেখিনি। না না, আমার বাসা এখানে না তো, এক ফ্রেন্ডের বাসায় এসেছিলাম।